আরেকটিবার পর্ব সংখ্যা ৩০ লেখনীতে ইশরাত ইতি। নাবিল এসে দরজার বাইরে দাঁড়ায়। সে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তারপর খানিকটা সময় নিয়ে নিচু স্বরে বলে, আসবো আন্টি? উর্বি অবাক হয়ে ঘুরে তাকায়। দরজার বাইরে নাবিলকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এসো। নাবিল ভেতরে ঢোকে। নাবিলের পেছু পেছু সাইমিয়ে ঢোকে। উর্বি দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল ধীর পায়ে এগিয়ে আসে। উর্বির মুখোমুখি দাঁড়িয়ে বিনয়ী সুরে বলে ওঠে, থ্যাঙ্কস আন্টি। উর্বি কিছু বুঝতে পারছে না। সে বোকার মতো সাইমের দিকে তাকায়। সাইমি এসে উর্বিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। উর্বি উৎকণ্ঠা নিয়ে বলে, এই মেয়ে, কি হয়েছে, কাঁদছো কেন? সাইমি মুখ তুলে উর্বির দিকে তাকায়। ফুপাতে ফুপাতে বলে, লামু আন্টিকে ফোন দিয়েছিলাম আমি আর নাবিল। বলেছে লামু আন্টি তোমার জন্য নাকি পাপার প্রবলেম সলভ হয়ে গিয়েছে, কিন্তু আন্টি বলেনি তুমি কি করেছো। অস্বস্তিতে উর্বির মুখ ছেয়ে যায়। বাচ্চাগুলো কিভাবে টের পেল এসব? উর্বি কিছু বলে ওঠার আগেই নাবিল বলে, অনেক থ্যাঙ্কস আন্টি। উর্বি নাবিলের দিকে তাকায়। অস্ফুট স্বরে বলে, তোমরা? নাবিল মাথা নিচু করে ফেলে। তারপর বলে, সকালে পাপা আর আপনার কথা শুনেছিলাম আমি আর সাইমি। উর্বি চমকে ওঠে। চাপা স্বরে চেঁচিয়ে বলে, শর্মি? ও কিছু জানে না আর জানাবেও না। উর্বি ঘামছে। কি বিশ্রী একটা ব্যাপার ঘটে গেল। মানুষটা যদি জানতে পারে এসব তাহলে দুঃখ পাবে খুব। নাবিল বলে ওঠে, আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছিলাম আন্টি। আপনি প্লিজ জানাবেন না পাপাকে এসব, আমরা জেনে গিয়েছি, প্লিজ আন্টি। সাইমি এগিয়ে এসে উর্বির হাত ধরে বলে, প্লিজ আন্টি, প্রমিস করো। উর্বি কিছুক্ষণ বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলে। তারপর বলে ওঠে, আরও একটা সিক্রেট। তোমাদের 3 ভাই বোনের এত এত সিক্রেট পেটে জমা রাখতে রাখতে আমার পেটটা ফুলে গিয়েছে। আমি তো একদিন পেট ফেটে মরে যাব। নাবিল হেসে ফেলে। সাইমিও চোখের পানি মুছে উর্বির দিকে তাকিয়ে হেসে ফেলে। তিনজনই হাসতে থাকে। এমন সময় রওনক ঘরে ঢোকে। নাবিলকে উর্বি আর সাইমির সাথে হাসতে দেখে রওনক রীতিমতো অবাক। পাপাকে দেখে নাবিল সাইমি চুপ হয়ে যায়। তারপর গুড নাইট পাপা বলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। রওনক সেদিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে উর্বির দিকে তাকায়। তারপর ঘরের দরজা বন্ধ করতে করতে বলে, কি নিয়ে হাসছিলে ওদের সাথে? উর্বি বলে, কিছু না, শর্মিকে নিয়ে হাসাহাসি করছিল দুজন। আপনি কোথায় ছিলেন? শর্মির রুমে। ওর পড়া ধরতে গিয়েছিলাম। গিয়ে দেখি সে তুলতুলের সাথে আলাপচারিতায় ব্যস্ত। রীতিমতো ধমকাচ্ছে পাখিটাকে। ওকে শর্মি না ডেকে এখনও উর্বি কেন ডাকা হচ্ছে সেই জন্য রাগ দেখাচ্ছে। উর্বি হাসে। রওনক বলে, হাতে পায়ে বড় হয়েছে ঠিকই, কিন্তু একেবারে সে ছোট্ট অবুঝ শর্মিই রয়ে গিয়েছে। উর্বি বলে, দেখবেন আমাদের শর্মিও অনেক ভালো মনের একজন মানুষ হবে, একেবারে আলাদা হবে ও। রওনক তাকায় উর্বির দিকে। উর্বির মুখে আমাদের শর্মি শব্দটা শুনে অদ্ভুত ভালো লাগায় মন ভরে যায় তার। এত মায়া মায়া আমাদের শর্মি বলার ধরনটা। সত্যি একমাত্র মেয়ে মানুষই পারে এভাবে মায়ায় জড়াতে। উর্বি ঘরের জানালা বন্ধ করে দিতে দিতে বলে, কিশোরের কি ব্যবস্থা করবেন? স্টেপ নিচ্ছেন না কেন এখনো? রওনক বলে, হসপিটাল থেকে বের করা হয়েছে, আইনি পদক্ষেপ নেইনি কোনো। ব্যাস এতটুকুই? রওনক নিচু স্বরে বলে, ওর ওয়াইফ অনা। আমরা একই ফ্রেন্ড সার্কেলের। সন্ধ্যায় আসছিল। আমার হাতে পায়ে ধরা বাকি রেখেছে আনা মেয়েটা। আমি পারিনি কঠোর হতে। উর্বি উর্বি হাসে। আয়নার সামনে দাঁড়িয়ে খোপা বাঁধতে বাঁধতে বলে, জানতাম আমি। এরপর থেকে একটু কঠোর হবেন ডক্টর। আজ তো শুনে এলাম হসপিটালে আপনার নরম স্বভাবের ফায়দা ওঠায় অনেকে। এই স্বভাবের জন্য আবার না কোনো বিপদে পড়েন। রওনক ম্লান হাসে। মজার ছলে বলে, তুমি আছো যে, পারবো না। উর্বি আয়নায় রওনকের প্রতিবিম্বের দিকে তাকায়। রওনক এগিয়ে যায়। পেছন থেকে উর্বিকে আগলে ধরে আয়নার প্রতিবিম্বের দিকে তাকায়। উর্বি শিহরিত হয়। প্রজাপতিরা ডানা ঝাপটায়। রওনক সন্তর্পণে উর্বির নরম গালের সাথে নিজের রুক্ষ পুরুষালী গাল চেপে ধরে। মৃদু স্বরে বলে ওঠে, হাসির ছানা। উর্বির প্রজাপতিগুলো উড়তে শুরু করে। উর্বি মুখ ফুটে বলে না, কিন্তু রওনকের এই ডাকটা উর্বিকে ভাসিয়ে নিয়ে যায় স্নিগ্ধ অনুভূতির সাগরে।
রওনাফ মাথা তুলে উর্বির দিকে তাকিয়ে বলে, আজ খুব ঘাবড়ে গিয়েছিলাম। উর্বি নরম গলায় বলে, কিন্তু আমি ঘাবড়ে যাইনি। ভেবেছি হসপিটালে গিয়ে মেয়েটাকে চড় থাপ্পড় মেরে সত্যি বের করব, কিন্তু হঠাৎ চোখে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পড়তে মাথায় অন্য একটা প্ল্যান আসে। আমি একটুও ঘাবড়ে যাইনি। রওনাফ এক হাত দিয়ে উর্বির ডান গাল আলতো করে ছুঁয়ে বলে, আমি ভেবেছি স্ট্রেস নিতে না পেরে তুমি আবার জ্ঞান হারাও। কথাটি বলে রওনাফ হাসে, উর্বিও হেসে ফেলে। উর্বি বলে, হারালেও অসুবিধা নেই, ডাক্তার আছে যে। রওনাফ উর্বির চোখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, একজন পেশেন্ট এনে দিয়েছে রওশনারা। শুধু পেশেন্ট? উর্বি নরম গলায় জানতে চায়। রওনাফ মাথা নাড়ায়। উর্বির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, একজন মৃদুলা উর্বি, মায়া মায়া, বড্ড আদরে হাসের ছানা। উর্বি চোখ বন্ধ করে ফেলে। রওনাফ উর্বির কোমর জড়িয়ে গালে চুমু খায় দীর্ঘ সময় ধরে। উর্বি চোখ খোলে না। দুজনের নিঃশ্বাস প্রশ্বাস গভীর হয়। খানিক বাদে রওনাফ বলে ওঠে, মৃদুলা উর্বি, যাকে আমি পেয়েছি ভুল করে, যে আমার কাছে আছে, এই উর্বি আর কারো কাছে নেই, কেউ পায়নি। উর্বি স্বামীকে আঁকড়ে ধরে তার বুকে মাথা ঠেকিয়ে আবেগপ্রবণ হয়ে বলে, আর আমি ভাগ্যবতী, আরেকটিবার জীবনটা রঙিন হলো যার তার নয়, একজন শুদ্ধ পুরুষের স্পর্শে। যার স্পর্শে আমি শুদ্ধ হই, তখন আমার মনে হয় না কোনো কলঙ্ক আদৌ ছিল এই শরীরে। জানেন, মনে হয় জীবনটা এমনই ছিল, এমনই একটা পরিবার, মায়ের মতো একজন শাশুড়ি, নাবিল, শর্মী, সাইমির মতো তিনটা চমৎকার ফুল, যাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই, কিন্তু ওরা আমার জীবনের বিরাট ভূমিকা রাখছে, যা অনস্বীকার্য। ওরা ভীষণ মায়া মায়া। আর আপনার মতো জীবন সঙ্গী, এত যত্ন, এতটুকু সময়, একটু আদর, জীবনটা উপভোগ করছি আমি শর্মির পাপা। সময়টা এখানেই থেমে যাক না, থেমে যাক। গোটা একটা জীবন উপভোগ করা বাকি আমার। রওনাফ বলে ওঠে, সময় থেমে যাবে বলছো? কি সর্বনাশ, আমার পেশেন্টগুলোর কি হবে তাহলে? উর্বি হেসে ফেলে, তারপর বলে, আমি আছি তো আপনার পেশেন্ট। হ্যাঁ, যে কখনো কোনো ভিজিট দেয় না আমাকে, মজার ছলে বলে রওনাফ। উর্বি রওনাফের দিকে তাকায়, বলে, কি ভিজিট দেব আপনাকে? আপনি তো আমাকে শুধু দিয়েছেন। আমি কি দেব? কি দিয়েছি আমি? স্বীকৃতি, পবিত্রতা আর তিনটা ফুল, যাদের সুগন্ধ আমার জীবন পরিপূর্ণতা করে দিচ্ছে। জানেন, আমার না মাঝে মধ্যে মনে হয় ওরা আমারই। তেমন অধিকারবোধ দেখিয়ে ফেলি। আমি কি খুব বাড়াবাড়ি করে ফেলছি? স্বার্থপরতা করছি? অন্যায় করছি নাবিলের মাম্মার সাথে? তার স্বামীর ভাগ নিয়েছি, এখন তার বাচ্চাগুলোর ভাগও পেতে চাচ্ছি। বেশি করে ফেলছি আমি? আমি কি খুব লোভী? রওনাফ কিছু বলে না, উর্বিকে জড়িয়ে ধরে। উর্বি আর কথা বাড়ায় না। কিছু সময় পরে রওনাফ বলে ওঠে, তুমি লোভী নও, তুমি মায়াবী, মায়ায় বেঁধে ফেলেছ সবাইকে। উর্বি স্বস্তির নিঃশ্বাস ফেলে। অনুভূতি দেওয়া নেওয়া চূড়ান্ত সময়ে উর্বির খুব ইচ্ছে করলো রওনাফকে বলতে সে মা হতে চায়। সে চায় রওনাফ উর্বির ভালোবাসার চিহ্ন পৃথিবীতে আসুক, উর্বির পরিপূর্ণ জীবনটা আরও পরিপূর্ণতা পাক। কিন্তু উর্বি পারল না বলতে। কিছু একটা তাকে আটকে দিল। দ্বিধা হলো তার। সব দ্বিধা কাটিয়ে ওঠা যায় না। উর্বি ভাবল, উর্বি হ্যাংলার মতো চাইবে না, না চাইতেও সব পাচ্ছে উর্বি। উর্বি চায় এই কথাটা রওনাফ আগে বলুক। এমন যদি হয় রওনাফ নিজেই চায় উর্বির থেকে একটা বাচ্চা, সেদিন উর্বি ভীষণ খুশি হবে। উর্বি অপেক্ষা করতে চায়। উর্বি চায় সব অপ্রত্যাশিত সুখের মতো ওই সুখটাও তার জীবনে আসুক। ভাবতে ভাবতেই টের পায় রওনাফ তার দিকে চিন্তিত ভঙ্গিতে চেয়ে আছে। উর্বি কিছু বলে ওঠার আগেই রওনাফ অস্থির নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে, সরি ইফ আই এম্বারেসড ইউ। উর্বি বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করে ফেলে। উত্তপ্ত নিঃশ্বাস ফেলে আটকে আটকে বলে ওঠে, মোটেও না। এই ছোঁয়া আমাকে শুদ্ধ করে, স্বস্তি দেয়, অস্বস্তি কিংবা গ্লানি নয়। আপনি আমায় আদর করুন, শুদ্ধ করুন আমায় শর্মির পাপা। চমৎকার প্রতিটা মুহূর্ত, চমৎকার প্রতিটা দিন, চমৎকার প্রতিটা সূর্যোদয়, চমৎকার প্রতিটা সূর্যাস্ত।
উর্বির জীবনে যা ঘটছে সবকিছুই চমৎকার। এখানে কোনো গ্লানি নেই, আছে শুধু স্বস্তি, শান্তি, মায়া আর আদর। প্রতিটা দিন উর্বি পরিপূর্ণ হয়, প্রতিটা দিন কেটে যায় ভালোবাসায়, প্রাপ্তিতে। সকালবেলা রওনাফের স্নেহ মাখা পরশে ঘুম ভাঙে, ঘুমিয়ে পড়ে তারই আলসেসে আলিঙ্গনে আবদ্ধ হয়ে। ডিপ্রেশনে ডোবার সুযোগ নেই তার, সে ডুবে থাকে রওনাফের উন্মুক্ত বুকের মাঝে রোজ রাতে। মাঝখানে সারাদিন কাটে ব্যস্ততায়। এই সংসার, রওনাফ করিম খান নামের স্বচ্ছ যত্নশীল এক লোক এবং তার 3টা মিষ্টি ছানা, এদের নিয়ে ভীষণ ব্যস্ত থাকে উর্বি। উর্বি যেমন রওনাফ কিংবা তার 3 ছানার কাছ থেকে মায়া পাচ্ছে, উর্বিও তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেগুলোর ঋণ শোধ করতে। কেটে যায় 2 মাস। এই 2 মাসে উর্বি আরও লোভী হয়ে উঠেছে রওনাফের 3 ছানার প্রতি। দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে। এই সুযোগটা অবশ্য ওরাই করে দিচ্ছে। নাবিল আগের মতো আর উর্বিকে এড়িয়ে চলে না, বেশ আন্তরিক। যতটুকু কথা বলে খুবই বিনয়ী হয়ে বলে। একবার তো উর্বির সাথে উর্বির বাপের বাড়িতেও বেড়াতে গিয়েছিল ওরা 3 ভাই বোন। উর্বির লোভী হচ্ছে সংসারের প্রতি আরও। প্রত্যেকটা জিনিস, আসবাবপত্র, দেওয়ালের ইটকে মায়ায় বেঁধে ফেলছে তার। সে চায় সবাই ওর মায়ায় পড়ুক। রওনাফ ইদানিং বেশ ব্যস্ত হয়ে পড়েছে। রাতটুকু শুধু বাড়িতে কাটায়, সপ্তাহের 1 রাত তো রাজশাহীতে যায়। সেখানে সামিউল অন্তরার জমজমাট সংসার গুছিয়ে নিয়েছে সব। চট্টগ্রামে মোহনা, শফিউলও ভীষণ ব্যস্ত নিজেদের সংসার নিয়ে। উর্বি ব্যস্ত তার জীবন নিয়ে, কাটাচ্ছে দিন এইভাবে আনন্দে। আজ সকালটা উর্বির জন্য খুব স্পেশাল। আজ রওনাফ খানিকটা ফ্রি, অন্তত সকাল 10টা পর্যন্ত বাড়িতে থাকবে, একটু কথা বলা যাবে। এই সপ্তাহে রওনাফ ভীষণ ব্যস্ত ছিল, ঠিকঠাকভাবে বসে দুটো কথাই বলা হয়ে ওঠেনি। কাল রাতে উর্বি ঘুমিয়ে পড়েছিল, তখন রওনাফ এসেছে। সকালে রওনাফ ফজরের ওয়াক্তে ঘুম থেকে তুলেছে উর্বিকে। ব্যাস, কথা শুধু এতটুকুই হচ্ছে। বাইরের বাগানে রওনাফ করিম খান এবং তার 3 ছানাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। উর্বি তাদের রুমের বারান্দায় গিয়ে দৃষ্টি দেয় নিচে। এখন সকাল 7টা। রওনাফ আর তার বাচ্চারা বাগানে হাঁটাহাঁটি করছে। ঠিক হাঁটাহাঁটি নয়, কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বাগানে চা বিলাস করছে। উর্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের। এদের বাবা ছানাদের বন্ডিংটা খুবই উপভোগ করে উর্বি। যখন তারা একসাথে থাকে, উর্বি খুব কম সময়ে ঢুকে পড়ে এদের মাঝে। সবাই কোনো একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছে। উর্বি চেঁচিয়ে মজা করে বলে ওঠে, ক্যান আই জয়েন? সবাই দোতলার বারান্দার দিকে তাকায়। শর্মি সাইমি চেঁচিয়ে ওঠে, ইয়েস ইউ ক্যান কাম। উর্বি হাসে, হাত নেড়ে বলে, না, আমি কিচেনে যাচ্ছি, তোমরা এসো, খাবে। চুলের খোপা বেঁধে নিয়ে নিচতলায় নামতে থাকে উর্বি। হঠাৎ সে টের পায় তার মাথাটা সেই আগের মতো চক্কর দিয়ে উঠছে। এটা এই প্রথম না, 5-6 দিন ধরে বেশ খেয়াল করছে উর্বি। আগে যেমনটা হতো ঠিক সেই রকম, হঠাৎ হঠাৎ মাথা ঘোরা। রওশনারা খাবার টেবিলে বসে চা খাচ্ছে। উর্বি শাশুড়ির দিকে তাকিয়ে স্ম্লান হেসে রান্নাঘরে চলে যায়। ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে সাজাতে না সাজাতেই রওনাফেরা চলে আসে। সবাইকে পরিবেশন করে দিয়ে উর্বি আবারও কিচেনে যায় একটু পায়েস বেড়ে আনতে। সে আজ খুব শখ করে রেঁধেছিল পায়েস। বাটিতে তুলে তাড়াহুড়ো করে ডাইনিং টেবিলের কাছে আসছিল উর্বি। হঠাৎই ঝনঝন শব্দ হতে রওনাফ মাথা তুলে তাকায়। পায়েসের বাটি ফ্লোরে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পাশেই অচেতন অবস্থায় পড়ে আছে উর্বি। রওনাফ উর্বি বলে চেঁচিয়ে ওঠে, ছুটে যায় তার কাছে। সাইমি, শর্মি, নাবিলও যায়। উর্বির জ্ঞান ফেরার খানিক বাদেই টের পায় কেউ তার গালে স্পর্শ করছে। পিটপিট করে চোখ মেলে তাকায়, পুরো শরীর থেকে ঘাম বের হচ্ছে। রওনাফ তার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে। ব্লাড প্রেশার চেক করে বলে, খুবই খারাপ, খাওয়া দাওয়া করছো না কেন ঠিকভাবে? ঘরের মধ্যে রওশনারা, শর্মি, সাইমি, নাবিল, আমিরুন সবাই দাঁড়িয়ে আছে। সবার চেহারায় উদ্বিগ্নতার ছাপ। উর্বি খানিকটা অস্বস্তি বোধ করে। রওনাফের দিকে তাকিয়ে বলে, ঠিক আছি আমি, হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল, চিন্তা করবেন না, আপনি হসপিটালে চলে যান। তারপর সাইমি, শর্মি আর নাবিলের দিকে তাকিয়ে বলে, তোমাদের ক্লাসের টাইম হয়ে এসেছে, যাও। সবাই চলে যায়। রওশনারা বসেছিল। উর্বি বলে,
মা আপনিও যান, নাস্তা করে নিন, যান। রওশনারা চলে যায়। গিয়ে আমিরনকে দিয়ে এক গ্লাস কমলার জুস পাঠিয়ে দেয়। আমিরন রওনাফের হাতে গ্লাসটা দিয়ে চলে যায়। রওনাফ উর্বির মুখের দিকে তাকিয়ে আছে। গ্লাসটা উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। উর্বি গ্লাসটার দিকে তাকায়। তার রীতিমতো বমি পাচ্ছে। এমন অনুভূতি তার আরও একবার হয়েছিল বহু আগে। এ মাসের পিরিয়ডও ঠিকভাবে হয়নি। অবশ্য এটা উর্বির কাছে স্বাভাবিক ব্যাপার। তার পিরিয়ড অনিয়মিত, অ্যাবরেশনের পর থেকেই এমন হয়ে এসেছে। এজন্য অনেক গাইনি ডাক্তার দেখিয়েছে, কোনো লাভ হয়নি। রওনাফকে বলে দেখবে কি? কিন্তু তারা তো এখনো কোনো প্ল্যানিং করেনি বেবির। রওনাফও কখনো বেবির প্রসঙ্গ তোলেনি। আকাশ পাতাল ভাবতে ভাবতে রওনাফ উর্বির 2 কাঁধ ধরে বলে ওঠে, উর্বি। উর্বি তাকায়। রওনাফ বলে, আগামীকাল থেকে রোজা, এই শরীরে পারবে তো? উর্বি অবাক হয়ে বলে, কেন পারবো না? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? রওনাফ হাসে, বলে, মাঝে মাঝে মনে হয়। আচ্ছা আমি উঠছি, আজও ফিরতে দেরি হবে, সেমিনার আছে আমার, তারপর হসপিটালে যাব। তবে সেহরির আগে ফিরবো, একসাথে সেহরি খাবো। উর্বি হাসে। রওনাফ এগিয়ে উর্বির গালে চুমু এঁকে দিয়ে বলে, টেক কেয়ার। রওনাফ তাড়াহুড়ো করে চলে যায়। উর্বি তাকিয়ে আছে দরজার দিকে। এমন সময় তার ফোন বেজে ওঠে। যান্ত্রিক শব্দটা উর্বিকে বারবার আতঙ্কিত করে দেয়। কিন্তু যেহেতু এটা সম্পূর্ণ নতুন সিম কার্ড এবং রওনাফ ব্যতীত অন্য কেউ নাম্বারটা জানে না, তাই নিশ্চিন্ত ভঙ্গিতে রিসিভ করে অচেনা নাম্বারটা। কিন্তু ওপাশের পুরুষালী কণ্ঠস্বর তাকে মুহূর্তেই আতঙ্কিত করে দেয়। উর্বি কাঁপা কাঁপা হাতে ফোনটা রেখে দিতে যাবে, তখনই উচ্ছ্বাস বলে ওঠে, ফোন কাটবে না। উর্বি চেঁচিয়ে ওঠে, তোমার লজ্জা নেই তাই না উচ্ছ্বাস? আমি কিন্তু এবার আইনের সহায়তা নিতে বাধ্য হব, সাবধান করে দিলাম তোমাকে। উচ্ছ্বাস হাসে। হাসি থামিয়ে বলে, বাপ রে, ছোট্ট পাখির দেখি খুব সাহস বেড়েছে। আইনের সহায়তা নেবে তুমি? কেস করবে আমার নামে? কি বলবে আমি মার্ডারার? তোমাকে বিরক্ত করি? তারপর কি হবে? উর্বি, পৃথিবীর মানুষ জেনে যাবে তোমার এক কুখ্যাত মার্ডারারের সাথে সম্পর্ক ছিল। শুধু সম্পর্ক নয়, গভীর সম্পর্ক। এতটাই গভীর যে তার বাচ্চা পর্যন্ত তোমার পেটে এসেছিল। তখন কি হবে উর্বি সোনা? এলাকায় সবাই বলে বেড়াবে উর্বি রাজরানী হয়েছে। উর্বির শ্বশুরবাড়ির লোক খুব ভালোবাসে উর্বিকে। এসব শুনলে তো তারা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে উর্বি। তাতে তো আমারই ভালো, কিছুদিন জেল খেটে বেরিয়ে এসে তোমাকে বিয়ে করে নেব। কাজটা অনেক সহজ হয়ে যাবে উর্বি। প্লিজ আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নাও, প্লিজ উর্বি। উর্বি চুপ করে থাকে। উচ্ছ্বাস গলার স্বর পাল্টে বলে, চরিত্রহীন মেয়ে মানুষ, নতুন নতুন পুরুষ চাই তোর, তাই না? এই জন্যই সেদিন আমার সাথে সম্পর্ক শেষ করেছিলি। তোকে একবার বিয়ে করে নেই, তারপর দেখাবো তোকে, অসভ্য মেয়ে। তুমি শুধু জঘন্য না, তুমি একটা কিট তুমি, চেঁচিয়ে বলে উর্বি। উচ্ছ্বাস হাসে। উর্বি ফোনটা কেটে সিম কার্ড বের করে ফোনটাকে দূরে ছুঁড়ে মারে। দেওয়ালের সাথে বাড়ি খেয়ে ফোনটা মেঝেতে পড়ে গিয়ে চুরমার হয়ে যায়। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে উর্বি উঠে দাঁড়ায়। সাথে সাথে মাথায় আবারও চক্কর দিয়ে ওঠে তার। ধপ করে বিছানার একপাশে বসে হাঁপাতে থাকে। তারপর ছুটে যায় বেসিনের কাছে। দীর্ঘক্ষণ ধরে লামিয়ার কেবিনে বসে আছে উর্বি। রিপোর্টগুলো নিয়ে লামিয়া এখনো ফেরেনি। উর্বির খুব অস্বস্তি লাগছে। সকালে যখন প্রেগন্যান্সি টেস্ট করেছিল, পজিটিভ কিংবা নেগেটিভ উর্বি বুঝতে পারেনি, তাই চলে এসেছে লামিয়ার কাছে। কিছুক্ষণ পর লামিয়ার রিপোর্টগুলো হাতে নিয়ে কেবিনে ঢোকে। উর্বি উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ। সে ভীষণ উত্তেজিত। লামিয়া হেসে বলে, আরে বসো বসো। উর্বি বসে পড়ে। লামিয়া প্রফুল্ল চিত্তে বলে, কংগ্রাচুলেশন ম্যাডাম, নতুন সদস্য আসছে খানবাড়িতে। উর্বির কয়েক মুহূর্ত লাগে প্রতিক্রিয়া দেখাতে। সে আনমনে তার পেটে হাত রাখে। এই অনুভূতি সে একা একা সামলাতে পারছে না। ইচ্ছে করছে ছুটে গিয়ে রওনাফকে জড়িয়ে ধরতে। লামিয়া বলতে থাকে, রওনাফ মহাখালী গিয়েছে সেমিনারে, দাঁড়াও ওকে ফোন করি। উর্বি লামিয়ার হাত ধরে। লামিয়া উর্বির দিকে তাকায়, হেসে বলে, কি তুমি বলবে?
উর্বি মাথা নাড়ায়। লামিয়া বলে, সারপ্রাইজ? উর্বি মাথা নেড়ে হ্যাঁ বলে। লামিয়া হেসে বলে, ডাক্তারের বউ আমার কাছে এসেছে প্রেগনেন্সি টেস্ট করাতে, তখনই বুঝেছি। উর্বি চুপ করে থাকে। লামিয়া বলে, ডিড ইউ প্ল্যান ফর ইট? উর্বি মাথা নাড়ায়। লামিয়া হাসতে থাকে। উর্বি বলে, হাসছো কেন আপা? হাসছি রওনাফের কথা ভেবে। একটা বেবিও প্ল্যান করে নিতে পারলো না, হুটহাট হয়ে গেল। আমার তো হাসিই থামছে না। উর্বি মাথা নিচু করে বসে আছে। তার ভীষণ লজ্জা লাগছে। কিভাবে কি হয়ে গেল সে তো নিজেই জানে না। লামিয়া হাসছে তো হাসছেই। উর্বি বলে, আমি ভুল করেছি হয়তো আপা। লামিয়া হাসিয়ে থামিয়ে বলে, বেশ করেছ। তোমার এই ভুলটাকে আমি সাপোর্ট করি। ইউনো, তোমার বয়স বেড়ে যাচ্ছে, আর আফটার 30 প্রেগনেন্সি পিরিয়ডটা মেয়েদের জন্য বেশ রিস্কি আজকাল। খুব ভালো করেছো। উর্বি চুপ করে থাকে। লামিয়া বলতে থাকে, সারপ্রাইজ দিতে চাচ্ছ? অবশ্যই সারপ্রাইজ দেবে। ফার্স্ট বেবি নিয়ে মেয়েদের ইমোশন থাকে। আমি জানি রওনাফের এটা ফার্স্ট বেবি না হতে পারে, তোমার তো ফার্স্ট বেবি। তুমি তোমার ইচ্ছে মতো সেলিব্রেট করো। উর্বির চোখে মুখে বিষণ্ণতায় ছেয়ে যায়। লামিয়া বলে, এই মেয়ে কি হয়েছে? আপা, উনি কখনো বেবির প্রসঙ্গ তোলেনি, কখনোই না। হতে পারে ওনার বেবি আছে তাই আর আগ্রহ নেই এসবে। যদি এমনটা হয় তাহলে আমি ভীষণ কষ্ট পাব। লামিয়া বিরক্ত হয়। বিরক্ত নিয়েই বলে, এসব কোন ধরনের কথা? তুমি জানো রওনাফকে? ও ভীষণ খুশি হবে। সিমলার বেলায় দেখেছি তো। পারলে তো ও বেবিগুলোকে নিজের ভিতরে ক্যারি করতো 9 মাস। উর্বি ভাবে, সিমলা আর সে তো এক নয়, তাই ওইরকম রিয়াক্ট কিভাবে আশা করে উর্বি, যেখানে কখনো রওনাফ উর্বিকে বলেইনি উর্বির থেকে বাচ্চা চাই। যদি এমনটা হয় যে রওনাফের বাচ্চা আছে বলে উর্বির থেকে আর বাচ্চাই চাই না তার, তাহলে সেদিন উর্বি চরম অসম্মানিত হবে। বাবা হবার খবর শুনলে রওনাফ নিশ্চয়ই খুশি হবে। তবে উর্বি দেখবে রওনাফের প্রতিক্রিয়ার ধরন। উর্বি যদি বিন্দুমাত্র টের পায় রওনাফের আদৌ কোনো আগ্রহ ছিল না, তাহলে উর্বি ভীষণ কষ্ট পাবে, ভীষণ।